সেই ব্রাহ্মণ্যবাদী ধর্ম প্রথম শাসন ক্ষমতায় আসে গুপ্ত যুগে। এইটা পরিষ্কার মনে রাখা দরকার যে আজকে যে সম্প্রদায়গুলো আমরা চিহ্নিত করছি যার ভিত্তিতে জাতি গণনা, তারা ইন্ডোগ্যামাস, এবং ইন্ডোগ্যামির ইতিহাস চিরকালের নয়। তবে এক কথায় যদি বলতে হয় তাহলে আমরা খুশি, অন্তত আমি খুশি, আবার একই সঙ্গে সংশয়ী। মানে জাত ব্যবস্থার বিলুপ্ত কাকে করবেন, তাহলে আগে তাকে তো জানতে হবে। একটা কথা আছে যুদ্ধের প্রেক্ষিতে বলা হয় যে শত্রুকে হারাতে গেলে আগে শত্রুটাকে আপনাকে জানতে হবে। সরেন্দ্র, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই যে এটা একটা খুব বড় জিত এবং আমাদের সকলের জিত, বিশেষত আমাদের দেশের যে কোটি কোটি সামাজিকভাবে নিপীড়িত বঞ্চিত যে মানুষ আছেন, দলিত, আদিবাসী, যারা অনগ্রসর, সেই মানুষের এটা একটা খুব বড় জিত। আমাদের আজকের আলোচনা সারা ভারত জুড়ে জাতি ভিত্তিক জনগণনা। আপনারা সবাই জানেন যে গত 30শে এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেট কমিটি দেশ জুড়ে জাতি ভিত্তিক জনগণনা করার সিদ্ধান্ত নিয়েছেন। জনগণ দীর্ঘদিন থেকে এই সারা ভারত জুড়ে জাতি ভিত্তিক জনগণনার দাবি করে এসেছে। আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাঞ্চন মুখোপাধ্যায় নৃতাত্ত্বিক, আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন অধ্যাপক সুধাকর সর্দার, আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রদীপ বর্মন, আছেন কপিল কৃষ্ণ ঠাকুর। কাঞ্চন মুখোপাধ্যায়ের কাছ থেকে জেনে নিতে চাই যে কাঞ্চনদা, সারা দেশ জুড়ে দাবি করা হয়েছিল যে জাতিভিত্তিক জনগণনা করা হোক, কারণ জাতিভিত্তিক জনগণনা না করলে সামাজিকভাবে কোন জাতি কতটা পিছিয়ে আছে, কার অবস্থান কোথায়, সেটা জানার কোনো উপায় নেই। তাই জাতিভিত্তিক জনগণনা করে তাদের যে সমস্ত দিক থেকে তাদের অবস্থানটা জানানো হোক। এই জাতিভিত্তিক জনগণনার এত প্রয়োজন কেন ভারতবর্ষের ক্ষেত্রে, কাঞ্চনদা? আসলে আমরা বেশ কিছুদিন ধরে জাতিভিত্তিক জনগণনা চাই এই দাবিটা তুলে আলোচনা করেছি, মিটিং করেছি, মিছিল করেছি। যারা সংসদে আছেন, যারা বিভিন্ন বিধানসভায় আছেন, তারাও সেখানে অনেক চিৎকার চেঁচামেচি করেছেন। অবশেষে সরকার সেটা মেনে নিয়েছে, এটা অত্যন্ত খুশির খবর। একটু যদি প্রেক্ষাপটটা আমরা দেখি তাহলে আমরা দেখব ভারতে দীর্ঘদিন ধরে অতি ডান এবং বাম, অতি বলবো না, দক্ষিণ এবং বাম দুপক্ষই জাতির অস্তিত্ব প্রায় অস্বীকার করে এসেছে। আমরা দেখেছি সব হিন্দু এক, তার মধ্যে জাতিভেদ একটা অবান্তর প্রশ্ন ইত্যাদি বলে মনুবাদ চালানোর চেষ্টা। হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু আমি তোমার হাতে খাই না, আমি তোমার সঙ্গে বসি না, এবং আমি তোমাকে চাকরি দিই না, সুযোগ পেলেই ইন্টারভিউতে ছেঁটে দিই। এটা আমরা দেখে এসেছি। আবার বামপক্ষীয়দের দেখেছি যে ভারতের মূল দ্বন্দ্বটা হচ্ছে শ্রেণীর দ্বন্দ্ব এবং আমাদের আশু কর্তব্য শ্রেণী সংগ্রাম, জাতি সমস্যা। সেটার কি হবে? ওটা বিপ্লব হলে সব ঠিক হয়ে যাবে, এ আমরা বহুকাল ধরে শুনে এসেছি। এখন এইটাই খুশির খবর যে দক্ষিণ পক্ষ তারা এসে মেনে নিচ্ছেন যে হ্যাঁ, জাতি আছে এবং জাতি নিয়ে কিছু একটা করা দরকার। বামপক্ষ, আমি বামপক্ষের বড় তরফের কথা বলছি, বড় ভাই সিপিআইএম এর নতুন সাধারণ সম্পাদক যিনি হয়েছেন এম দেবী, তিনি তার প্রথম ইন্টারভিউতে বলছেন বাকি সমস্যা নিয়ে মাথা না ঘামানোটা একটা বড় ভুল হয়েছে। ঠিক, ভারতবর্ষ শুধুমাত্র শ্রেণীতে বিভক্ত নয়, জাতিতে বিভক্ত, এটা ভুল হয়েছে। তো বোধোদয় দেরিতে হলেও সেটাকে আমরা স্বাগত করি, স্বাগত জানাই। খুব ভালো যে এতদিনের তাদের চেতনা হয়েছে।
খগের বাড়ি নেমন্তন্ন, না আঁচালে বিশ্বাস নেই। এই গণনা কতদূর হবে, তার ফলাফল কতদূর হাতে আসবে, সেটার জন্য আমরা অপেক্ষা করব। অবশ্যই অবশ্যই। হাতে পেলে এটা একটা হাতিয়ার হবে। পেহেলগাঁওতে একটা ভয়ঙ্কর রকমের আতঙ্কবাদী আক্রমণ হয়েছে, সারা দেশ মানে শোকের আবহ রয়েছে। কিন্তু তার মধ্যে এই ঘোষণা, এই যে ঘোষণা করলেন, এতদিন ধরে আপনাদের আন্দোলন, আপনাদের যে প্রেরণায় আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম, সেগুলোকে খুব বেশি তারা পাত্তা দেয়নি, বরং হবে না বলে বলেছিল। হঠাৎ করে এইরকম একটা সিচুয়েশনে এই যে জাতিভিত্তিক জনগণনা করা হবে ঘোষণা করলেন সরকার, তো এই ঘোষণাটা তো আমরা খুব খুশি হয়েছি। যেভাবেই হোক না কেন জাতিভিত্তিক জনগণনা হোক, এটা আমরা চাইছি। কি বলবেন? খুশি তো বটেই, তবে এক কথায় যদি বলতে হয় তাহলে আমরা খুশি, অন্তত আমি খুশি, আবার একই সঙ্গে সংশয়ী। কারণ দীর্ঘদিন যাবৎ যে দাবিটাকে প্রায় সর্বপ্রথমই বলা যায় এই দাবিটাকে আমরা তুলে এনেছিলাম, সেটি আজকে স্বীকৃতি পাচ্ছে, মান্যতা পাচ্ছে। এর জন্য যেমন খুশি তেমনি আবার সংশয়ী। সংশয়ী এই কারণ যে সরকার এটি করবেন বলে ঘোষণা করেছেন, আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে সেই সরকার কখনো সরল পথে সহজভাবে কোনো কাজ শেষ করেন না। তো এই যে জটিলতা তাদের চিন্তার মধ্যে অথবা কর্মের মধ্যে, তাদের উদ্দেশ্য সেটা কখনো খুব পরিচ্ছন্নভাবে আমাদের সামনে আসে না। এ কারণে আমি সংশয়ী। তো আমাদের দাবি তো খুবই বিজ্ঞানসম্মত দাবি ছিল, কারণ ভারতবর্ষ বহু জাতে বিভক্ত একটি দেশ। তো আমরা যেমন, আমি আগেও বলেছি যে কোনো অসুস্থ ব্যক্তির চিকিৎসা করতে গেলে আমরা যেমন আগে তার রক্ত পরীক্ষা সহ শরীরের সমস্ত কিছু পরীক্ষা করে নিই এই কারণে যে তার শরীরের প্রকৃত অবস্থাটা কি সেটা নির্ণয় করার জন্যে, তেমনি দেশও নানা জাতির সমন্বয়ে গঠিত। ফলে সেই জাতিসমূহের অবস্থানটা প্রকৃতপক্ষে কি সেটা না জানলে আমরা সঠিকভাবে পরিকল্পনা করতে পারবো না, দেশকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব। কাঞ্চনবাবু সঠিক বলেছেন যে আমরা যে হিন্দু ধর্মের কথা বলছি, আসলে হিন্দু ধর্ম বলুন আর সনাতনী বলুন, নানান রকমের এখন তো ভাষা ব্যবহার করা হয়। আসলে একটি ব্রাহ্মণ্য ধর্ম এটি, বা মনুবাদী ধর্ম। এই ব্রাহ্মণ্য ধর্ম বা মনুবাদী ধর্ম, তার মূল লক্ষণই হচ্ছে তার নানান জাতে বিভক্ত, জাত ব্যবস্থাই হচ্ছে তার প্রাণ। আমরা মনুসংহিতা দেখি কি, পরাহার সংহিতা দেখি কি, বা যে সংহিতাই দেখি, অথবা যদি পুরাণ দেখি, মহাপুরাণ মহাভারত থেকে একদম পরবর্তীকালের সমস্ত পুরাণগুলোতেই, বৃহদ্ধর্ম পুরাণ থেকে ইত্যাদি, ব্রহ্মবৈবর্ত পুরাণ, নানান জায়গায় আমরা যদি দেখি, আমরা দেখব সর্বত্র জাতি বর্ণে কিভাবে সমাজটাকে বিভক্ত করা হয়েছে, কার সঙ্গে কার বিবাহ হোক অথবা কে কার সন্তান ধারণ করছে সেই হিসেবে তার জাতির নির্ণয় হচ্ছে। ফলে এরকম একটি সমাজ, বহু জাতি বিভক্ত যে সমাজ, সেই সমাজে আমরা তো জানি সংহিতার বিধান অনুসারে সকলের অধিকার সমান নয়। হিন্দু হিন্দু ভাই ভাই বলা হচ্ছে বটে, কিন্তু এই ভাইরা সমান নয়, ভাইদের অধিকার সমান নয়, মর্যাদা সমান নয়, ভাইদের সুযোগ সুবিধা সমান নয়, এমন একটি সমাজে আমরা বসবাস করি। তো শাস্ত্রের দিক থেকে যারা ফের মনুসংহিতা আবার চালু করতে চাইছেন, মনুসংহিতার সংবিধান চালু করতে চাইছেন, তাদের পক্ষেও জেনে নেওয়া দরকার যে যাদের আমরা যে অধিকার নির্ণয় করেছিলাম, নির্দিষ্ট করেছিলাম, তার বাইরে তারা ভোগ করছে কিনা।
সুতরাং তাদের দিক থেকেও এটা হতে পারে, এ দাবিটা হতে পারে। আজকের এই সরকার সেটাও দেখতে পারে যে মনুসংহিতার দাবি তোলা হচ্ছে, তো মনুসংহিতার যে নির্দিষ্ট নিয়মাবলী সেটা সমাজে কতটা মানা হচ্ছে। আবার আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, সংবিধানে বিশ্বাসী, যারা মনে করি যে গণতন্ত্র পৌঁছবে একটি সাম্যবাদী সমাজে, একটি সমাজবাদী সমাজে পৌঁছবে, সেখানে আমরা চাই যে সেই সমাজে যেখানে এমন বিচিত্র অধিকার, বিচিত্র সুযোগের সমাহার, সেখানে কে কতটা বঞ্চিত, কে কতটা পিছিয়ে আছে, কিংবা কার কতটা ঘাটতি আছে, সেটা না বুঝলে একটি সাম্যবাদী সমাজের দিকে, একটি গণতান্ত্রিক সমাজের দিকে আমাদের যাত্রা সম্পূর্ণ হতে পারে না। তো আমরা যারা সংবিধানবাদী, আমরা যারা সংবিধানের মান্যতা দিই, আমরা সংবিধানের দৃষ্টিকোণ থেকে এটা চেয়েছি, ফলে সংবিধানের দৃষ্টিকোণ থেকেও এটা সঠিক। আর যারা জাতিবাদী, সংহিতাবাদী, তাদের দৃষ্টিকোণ থেকেও এটা প্রয়োজন। তো আমি ওই জন্য বলেছি যে সংশয়ী যে এরা আসলে কি করবেন। আমরা খুশি হচ্ছি বটে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যে এই জাতি গণনার সঠিক চিত্রটা যাতে আসে। এখানে কারচুপি হওয়ার খুব সম্ভাবনা আছে। এমন হতে পারে যে এই জাতি গণনার এমন একটা উদ্ভট রিপোর্ট আমাদের সামনে এলো যেটা আদৌ সত্য নয়, তাও হতে পারে, আমি বিশ্বাস করতে পারছি না। ফলে সেখানে সেটা দেখিয়ে এমন সমস্ত নীতি প্রণয়ন করা হলো যা আমাদের গণতান্ত্রিক স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে পারে। সেই জন্য আমি আশা করব যে আমরা সমস্ত মানুষ, ভারতবর্ষের জাগ্রত জনতা, তারা চোখ খুলে রাখবেন, এবং যখন এই সমীক্ষাটা হবে প্রত্যেকে সঠিকভাবে তার তথ্য লেখা হচ্ছে কিনা আমি অনুরোধ করব। কবে হবে জানি না, কারণ এটা নিয়ে সংশয় আছে। এখন বলা হয়েছে কবে হবে, সেন্সাসই তো হচ্ছে না। যারা সেন্সাস আটকে রাখতে পারে তারা এটা আটকে রাখবে, তাতে অসুবিধে কিছু নেই। কিন্তু যখন হবে তাতে সবাই দেখবেন যে তাদের যে নমুনা গণনা পত্র, তাতে সঠিকভাবে সঠিক তথ্যটি লেখা হয়েছে কিনা প্রত্যেকটা সচেতন নাগরিকের উচিত হবে সেটা যাচাই করে দেখা। এটা আমার আবেদন রইল। সুধাকর, এই কিছুদিন আগে কুম্ভ মেলার আবহে একেবারে তুমুল গর্জন করে বলে দেওয়া হলো যে এই সংবিধান স্বর্গের সুধা দান করতে পারছে না। স্বর্গের সুধা পেতে গেলে সংবিধানকে লাগু করতে হবে। এই জন্যে ভারতবর্ষের বাবা সাহেবের সংবিধানকে ধ্বংস করে দিয়ে একটি হিন্দু সংবিধান তৈরি করতে হবে। তো হিন্দু সংবিধান মানে তো জাতপাতের নিকড়ে বাঁধা, এবং এই যে প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষেরা এগুলো করেছে, তারা একটা খসড়া সংবিধানেরও ওই ইঁদুরের বাচ্চার মতো, কুমিরের বাচ্চার মতো দেখিয়ে বলেছে। হঠাৎ ক্যাবিনেট এই মিটিং এর আগে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে গেলেন নাগপুর থেকে ঘুরে এসে এই ক্যাবিনেট কমিটির মিটিং এর পরে সিদ্ধান্ত নিলেন জাতিভিত্তিক জনগণনা করা হবে। তো এই বিষয়টা ভালো লাগছে, জাতিভিত্তিক জনগণনা করা হবে, কিন্তু এর পেছনে কি কোনো উদ্দেশ্য রয়েছে? সুধাকর। সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যা সমস্ত দর্শককে। বিষয়টা হচ্ছে যে প্রেক্ষিতে আপনি বললেন কুম্ভমেলাতে যে ঘোষণা, কুম্ভমেলাতে হয়তো ঘোষণা করেছে, কিন্তু এটা স্বাধীনতার আগে থেকেই, আপনারা সবাই জানেন, স্বাধীনতার আগে থেকেই এটা হচ্ছে তাদের প্রজেক্ট। এই দুদিন আগেই দেখছিলাম খবরের কাগজে যে এই যে ঝাড়খণ্ডের যে জঙ্গলমহলে তো সেখানে তো বন নিবাসী সমিতি, কল্যাণ সমিতি, এরকম সমস্ত নাকি গড়ে উঠেছে। তো আপনি জানেন সেটা আদিবাসী, এই কথাটা যদি প্রচার হয় তাহলে এদেশের আদি বাসিন্দা, মূল নিবাসী কথাটার প্রচারটা হয়ে যাবে। সেই জন্য তাদেরকে বনবাসী বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তো বনবাসী, কিন্তু পাশে কল্যাণ কথাটা লিখে দিয়েছে আর কি। হ্যাঁ, অদ্ভুত একটা হাস্যকর ব্যাপার। তো সেখানে দেখছিলাম রিপোর্টে বলছে যে হঠাৎ তারা সিদ্ধান্ত নিয়েছে
যে ওদের অ্যাক্টিভিটিস গুলোতে ভাগুয়া পতাকা আর তুলবে না, তিরঙ্গা পতাকা তুলবে। বোধোদয় হচ্ছে 2025-এ এসে। হ্যাঁ, আমরা জানি যে যখন ভারতের স্বাধীনতার পরে যখন ভারতীয় সংবিধান নির্মিত হচ্ছে তখনও তারা ঠিক করেছিল যে মনুসংহিতাটাই ফলো করা হবে, কিন্তু সেটা বিফলে গেছে। 2025-এর আগে যে লোকসভা হলো সেটা আরো একটা সপাটে চড় হয়েছে, বিভিন্ন রাজ্যে তাদের যে ফলাফল হয়েছে সেটা পারেনি, সে আশাটা হতাশায় চলে গেছে। সেদিক দিয়ে দেখতে গেলে আপনি যেটা বলছিলেন যে কোন প্রেক্ষিতে এই জিনিসটা ঘোষণা করা হচ্ছে, বা ওখানকার ঘোষণা বা আজকের যে এই জাতি সমীক্ষার ঘোষণা, এই দুটো যদি আনা যায়, আমি কাঞ্চনদার কথার সূত্র দিয়ে ধরি যে কাঞ্চনদা একটা বলছিলেন যে আগে জাত ব্যবস্থা অ্যানিহিলেশন অফ কাস্ট, এটাই ছিল বাবা সাহেবের স্বপ্ন, মানে জাত ব্যবস্থার বিলুপ্তি। হ্যাঁ, তো জাত ব্যবস্থার ব্যাপ্তি বা জাত ব্যবস্থার চিরস্থায়িত্ব এটা তার মানে স্বপ্নের মধ্যে ছিল না। কিন্তু এট দ্য সেম টাইম কাঞ্চনদা যে কথা বললেন, তাহলে বিলুপ্ত কাকে করবেন, তাহলে আগে তাকে তো জানতে হবে। একটা কথা আছে যুদ্ধের প্রেক্ষিতে বলা হয় যে শত্রুকে হারাতে গেলে আগে শত্রুটাকে আপনাকে জানতে হবে। হ্যাঁ, সেই অন্ধকারে তো আর তরোয়াল চালালে হবে না, কাকে আপনি মারতে চাইছেন তাকে জানতে হবে। তো জাত ব্যবস্থাটা যদি আমাদের দেশে শত্রু হয়ে থাকে, সেটা যদি একটা সামাজিক একটা অ্যানোমালি, সেটা একটা যদি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকে, তাহলে সেটা আগে চিনতে হবে। চিনতে গেলে সেটাকে মাপতে হবে। তো মাপার জায়গাটাতে এসে দেখুন, আমি একটা বাবা সাহেবের কথা, কত বড় এনারা মানে ভিজনারি ছিলেন, দূরদৃষ্টি সম্পন্ন। 1916 সালে he was the first person to have conducted academic research on caste। হ্যাঁ, মানে একেবারে শিক্ষার ক্ষেত্রে, শিক্ষাগত ক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক যে রিসার্চ হচ্ছে কাস্টের উপর, সেটা তিনি প্রথম করছেন 1916 সালে কলম্বিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকাকালীন অ্যানথ্রোপোলজির সেমিনারে তিনি যেটা দিচ্ছেন, কাস্টস ইন ইন্ডিয়া, দেয়ার মেকানিজম, জেনেসিস অ্যান্ড ডেভেলপমেন্ট, 1916 সালে। সেখানে তিনি বলছেন যে ভারতীয়রা যখন বিদেশে বসবাস শুরু করবে, ভারতীয়রা তখনও তো সেইভাবে শুরু হয়নি, 2000 সালের কথা তো তিনি তখন, আজকের হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভে সবকিছুর বিশ্বায়ন ঘটছে। আজকের ইন্ডিয়ান একজন মেডিকেল মানে প্র্যাকটিশনার, তিনি কনসালটেশনের জন্য ফিজ নিচ্ছেন হয়তো আমেরিকার কাছ থেকে অনলাইনে বসে, বা উল্টোটাই ঘটছে একই। তাহলে সারা বিশ্বে এটা চলছে একই। আর আজকাল আমাদের ছেলেমেয়েরা সারা বিশ্বে চলে গেছে, সেখানে পেশাগত জায়গাতে, শিক্ষাগত জায়গাতে চলে গেছে। তো বাবা সাহেব 1916 সালে বলে যাচ্ছেন যে ভারতীয়রা যখন সারা বিশ্বে বসবাস করা শুরু হবে, তখন জাত ব্যবস্থার সমস্যাটা কেবলমাত্র ভারতের সমস্যা থাকবে না, এটা একটা পৃথিবীর সমস্যা হয়ে দাঁড়াবে। যেটা 2025 সালে, আমি জাস্ট কয়েকটা উদাহরণ যদি দিই, আমেরিকার কয়েকটা স্টেট ইনক্লুডিং ক্যালিফোর্নিয়া, তাদের বৈষম্যগত মানে ডিসক্রিমিনেশন এগেইনস্ট যে রুলসটা ছিল, সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন এগেইনস্ট রেস এবং জেন্ডার, মানে লিঙ্গ ভিত্তিক এবং রেস ভিত্তিক, ওই কালো সাদা যে আর কি, সেই ভিত্তিক যে তাদের ডিসক্রিমিনেশনের এগেইনস্টে রুল ছিল। কিন্তু এই যে বৈষম্যের তালিকাতে এসে গেছে এখন কাস্টিজম। ইন্ডিয়ান ডায়াসপোরা ভারতীয়রা ওখানে চলে যাওয়ার পরে, ভারত থেকে মানে যেখানে চায়না আবিষ্কার করছে ডিপসিক, অন্যান্য এআই আবিষ্কার করছে, ভারতীয়রা এমন একটা জিনিস সারা বিশ্বে এক্সপোর্ট করতে পারছে, সেটা হচ্ছে একমাত্র জাত ব্যবস্থা, যেটা বলে গেছেন বাবা সাহেব 1916 সালে। তো আমরা যদি সিরিয়াসলি সেটার কথা চিন্তা না করি যে সেটার বিলুপ্তিকরণ কিভাবে ঘটানো যাবে, সেটা ঘটাতে গেলে বাবা সাহেবের আরেকটা কথা বলা যায়, যে তিনি বলেছিলেন যে পলিটিক্যাল ডেমোক্রেসি, রাজনৈতিক গণতন্ত্রটা কিচ্ছু নয় যদি সেখানে সোশ্যাল ডেমোক্রেসি না থাকে। সোশ্যাল ডেমোক্রেসিটা কি না, সেখানে সমস্ত মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে, সমস্ত মানুষের প্রতিনিধিত্ব সর্বত্র থাকবে, শিক্ষা ক্ষেত্রে, চাকুরি ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে। সেইটা কি সরকার নিশ্চিত করতে পেরেছে? আমার এই জায়গাটা দুটো উদাহরণ দিয়ে শেষ করব। একটা উদাহরণ দিচ্ছি, যে এই 2014 বা 16 নাগাদ দিল্লিতে একটা মহাবীর মেডিকেল কলেজ বলে একটা কলেজ আছে, যেখানকার 40 জনের মতো SC/ST স্টুডেন্ট 10 বছর 8 বছর 10 বছর ধরে তারা MBBS টা পাস করতে পারছে না, এবং সেটা একটা পেপারে, ফিজিওলজিতে।
সেই মাস্টার মশাই এতটাই বৈষম্যমূলক, এতটাই জাত বিদ্বেষী ছিলেন যে এসসি এসটি স্টুডেন্টদের তিনি কোনোভাবেই পাশ করাচ্ছিলেন না। তখন সেই স্টুডেন্টগুলো হাইকোর্টকে অ্যাপ্রোচ করে, হাইকোর্ট থেকে যখন অর্ডার দেয় যে এদের পরীক্ষা নিতে হবে সম্পূর্ণ একটা নিরপেক্ষ এক্সামিনেশন বোর্ডের আন্ডারে, তখন তাদের অধিকাংশ পাশ করে যায়, স্রেফ দু একজন ছাড়া। মানে তারা তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। হাজারটা তো উদাহরণ দেওয়া যায়, এই একটা উদাহরণ। আর একটা উদাহরণ দিচ্ছি, টিভিএস যে মোটরস, আমরা তো জানি টিভিএস তো বাইক টাইক সমস্ত চলছে, এই কোম্পানিটা এটা ম্যানেজ বাই ওয়ান ব্রাহ্মণ ফ্যামিলি অফ সাউথ ইন্ডিয়া, হচ্ছে সুন্দরম বা এরকম একটা পরিবার আছে আর কি। ওদের সমস্ত কারখানাতে সমস্ত বিভিন্ন জাতের সেখানে কর্মচারী আছে, ম্যানেজমেন্ট লেভেলে নট এ সিঙ্গেল ম্যানেজার, অন্য কোনো কাস্ট নয়, ইভেন ক্ষত্রিয় বৈশ্য নয়, সেখানে ব্রাহ্মণ ছাড়া একটাও কাস্ট নেই। এবং আমরা জানি যতই প্রাইভেট কোম্পানি হোক, যতই প্রাইভেট ইনস্টিটিউট হোক, সেখানে সরকারের একটা অবদান থাকে। তো এটা যদি হয়ে থাকে এই বৈষম্যের জায়গাটা, তাহলে এই বৈষম্যটা কোথায় কি ঘটছে সেটা একমাত্র কারোর মেরিটের জন্য বৈষম্য ঘটে না, এটা বুঝতে হবে। জাতের ভিত্তিতে বৈষম্যটা এখনো ঘটেছে, সেটা ইন্ডিয়াতে ঘটছে, এটা আমরা ভারতবর্ষের বাইরে এক্সপোর্ট করে দিয়েছি, আমেরিকাতে এক্সপোর্ট করেছি, নিউজিল্যান্ডে এক্সপোর্ট করেছি, এটা হচ্ছে মিডল ইস্ট কান্ট্রিতে, ইংল্যান্ডের পার্লামেন্টেও বিষয়টা উঠে গেছে। তাহলে সারা বিশ্বের এরকম ভাবে আমাদের মুখ পড়ার আগে সেটাকে যদি পুড়িয়ে শেষ করতে হয়, জাত ব্যবস্থাটা কে কোন পজিশনে আছে তাদেরকে সমান জায়গায় নিয়ে আসতে হবে। আগে কি করতে হবে? সবাইকে রাজা বানিয়ে তবেই সবাই রাজত্বের সুখটা উপভোগ করতে হবে। সেই জন্যই জাত ব্যবস্থার যে গণনাটা সেটা করতেই হবে, না করলে আসলে কাঞ্চনদার কথাই আমি বলছি, বাবা সাহেবের সেই কথাতে অ্যানাইহিলেশন অফ কাস্ট, জাত ব্যবস্থার বিলুপ্তি কোনোভাবে সম্ভব নয়। আগে জাতটা কি সেটা জানতে হবে, সমীক্ষাটা আগে সেই জন্যই করতে হবে। না শরদিন্দু, এটা ভালো প্রশ্ন তুলেছো। তুমি একটু প্রশাসনিক স্ট্রাকচারটা দেখো। সেন্সাস, জনগণনা, এই কাজটার পরিচালনা হয় যে অফিস থেকে, তার মুখ্য হচ্ছেন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। একেবারে তাই। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া যে প্রশাসনের ভেতরে থেকে কাজ করেন সেটা হচ্ছে গৃহ মন্ত্রণালয়, এটা সরাসরি হোম মিনিস্ট্রি, এবং এদের একটা বিশাল নেটওয়ার্ক আছে সারা দেশ জুড়ে। প্রথমত বাড়ি বাড়ি গিয়ে যে ফর্মটা ভর্তি করা হচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু যে এনুমারেটররা কাজ করছেন তাদের একটা ম্যানুয়াল দেওয়া হয়, যাতে নির্দেশ দেওয়া থাকে কিভাবে এই ফর্মটা ভর্তি করতে হবে, এবং সেটা সাধারণ মানুষের দেখার জন্য নয়, সেই বইয়ের উপরে লেখা থাকে। একেবারে তাই, এটা তার কাছে থাকবে। কিন্তু রেজিস্ট্রার জেনারেল অফিসের লোকেরা, যাদের আমরা চলতি কথায় বলি সেন্সাস অফিসের লোকেরা, তারা সংখ্যায় এত নয় যে তারা দেশের প্রতিটা ঘরে গিয়ে পৌঁছবে। সেই কাজটা আবার রাজ্য সরকারের থেকে সাধারণভাবে শিক্ষা দপ্তরকে চিঠি দেওয়া হয়, এবং শিক্ষকরা এই কাজটা করেন, এবং তাদের কাছে এই ম্যানুয়ালটা পৌঁছয়। বহুকাল আগে আমি নিজে এনুমারেটর ছিলাম, তখন আমি সরকারি কর্মচারী নই, তখন আমি ছাত্র, এবং তখন আমি স্কুলের ছাত্র, স্কুলের উঁচু ক্লাসের ছাত্র, কিন্তু আমি এনুমারেটর হিসেবে নাম লিখিয়ে কাজ করেছিলাম। তার কয়েকটা নির্দেশ আমার মনে আছে। সেটা হচ্ছে যে ধর্ম এবং ভাষা বিষয়ে যার থেকে তথ্য নেওয়া হচ্ছে সেই ব্যক্তি যা বলবেন সেটাই চূড়ান্ত, সেটাই লিখতে হবে। সেটা যদি জনগণনাকারীর মনে হয় অযৌক্তিক বা অসত্য, তর্ক করা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। এবং এটার প্রতিফলন দেখেছিলাম। তার আগের একটা বা দুটো সেন্সাসে ভারতের জনগণের ধর্মভিত্তিক বিভাগ প্রকাশ করা হয়নি বিভিন্ন কারণে।
কিন্তু ভাষাটা করা হয়েছিল। বিশেষ ধর্মের লোক, একটি মাইনরিটি কমিউনিটি নিঃশব্দে সারা দেশে একটি সিদ্ধান্ত নেন, যার মাতৃভাষা যাই হোক না কেন তারা রিপোর্ট করবে তার মাতৃভাষা উর্দু। তাহলে উর্দু ভাষীর সংখ্যা থেকে বোঝা যাবে ওই মাইনরিটি কমিউনিটির সংখ্যা কত। যে লোকটি পরিষ্কার হিন্দি বলতে পারে না, তার মাতৃভাষা ওড়িয়া, আমি কলকাতায় এনুমারেশন করতে গিয়ে দেখেছি, সে বলছে তার মাতৃভাষা উর্দু, তাকে একটা বাক্য বলতে বললে বলতে পারবেন না, কিন্তু সেটাই লিখতে হবে। এই ম্যানুয়ালটা অত্যন্ত জরুরি এবং তাদের কাছে একটা লিস্ট দেওয়া হবে, এই জাতি বা সম্প্রদায়ের লিস্ট, সেইটা অত্যন্ত জরুরি। সেটাও বলা হয় যে সাধারণকে দেখাবার জন্য নয়, কনফিডেন্সিয়াল, কিন্তু এটা জানা জরুরি। যেমন একটা উদাহরণ দিই, পশ্চিমবঙ্গে মুসলিমদের মধ্যে বেশ কিছু পরিমাণে ওবিসি কমিউনিটি চিহ্নিত করা হয়েছে। এইবার এই গণনার সময় সেই সম্প্রদায়গুলিকে, যতগুলি ওবিসি ক্যাটেগরি আছে, তাদের নাম কি ব্যবহার করা হবে? ঠিক। যদি না হয় তাহলে কিন্তু ওখানটাতে সমস্যা আছে, কেননা পরিষ্কারভাবে বলা হয়েছে যে তাদের ওবিসি ঘোষণা করা হয়েছে কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে কনভার্সনের আগে বা পরে তাদের সামাজিক অবস্থান কি ছিল, জাতি ব্যবস্থা, একেবারে সেই অনুযায়ী করা হয়েছে। অর্থাৎ সৈয়দ কখনো কোনো অবস্থায় ওবিসি হবে না, কিন্তু একজন জোলাহা হবে। নিয়ম অনুযায়ী এর মধ্যে 5% ফর্ম তুলে নিয়ে চেক হবে, ঠিক ঠিক আছে কিনা। ভুল ধরা পড়লে তার পুরো লটটা ক্যান্সেল করা হবে, আবার গণনা হবে এবং কোথা থেকে তোলা হবে সেটা কেউ জানে না। এই 5%, ঠিক আছে, ওটা চেক করার ব্যবস্থা আছে, এদের লেভেলে করা সম্ভব নয়। যদি উপর থেকে যে নির্দেশগুলো আসছে তার মধ্যে গন্ডগোল থেকে থাকে, তাহলে কিন্তু সতর্ক শুধু হওয়া নয়, তখনই চিৎকার শুরু করতে হবে। সমস্ত রেজিস্ট্রার জেনারেল অশোক মিত্র নন, ফলে একেবারে তাই, একেবারে মানে আইসিএস অশোক মিত্রর কথা, তো সবাই তো অশোক মিত্র নন, ফলে আমাদের সাবধান হতে হবে। আমি কপিল বাবুর কাছে আসি। কপিল বাবু, আমাদের দাবি ছিল, আমরা যেটা তুলেছিলাম, আপনি ঠিকই বলেছেন যে 2014 সাল থেকে আমরা যে আন্দোলনগুলো করে আসছি, সেই আন্দোলনগুলো ধীরে ধীরে জাতীয় স্তরের আন্দোলনে পরিণত হয়েছে এবং এই জাতিভিত্তিক জনগণনাও তাই হয়েছে। এই জন্য আমাদের, আপনারা যারা আমাদের গাইড করেছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা যেটা বলেছিলাম যে এই যে জাতিভিত্তিক জনগণনার থেকে এনপিআর আর এনআরসি কে বিযুক্ত করতে হবে। এখনো পর্যন্ত এরা ডিক্লেয়ার করেনি যে ওই যে এনপিআর এর যে সমস্ত কোশ্চেন নিয়ে আমরা মানে ওই নাগরিকত্ব ইস্যুতে প্রশ্ন তুলেছিলাম যে কাগজ দেখাবো না, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আবার জটিলতা তৈরি করা হবে না তো? আপাতত কিছু বলেনি অশ্বিনী বৈষ্ণব, কিন্তু এরা তো যুক্ত করেছিল যে জাতিভিত্তিক জনগণনা করার সময় এনপিআর আর এনআরসির বিষয়টা মাথায় থাকবে। আপনার কি মনে হচ্ছে? আমি তো আগেই বলেছি যে বর্তমান সরকারের নানান কাজ আমাদের অভিজ্ঞতা বলে তা সহজ নয়, সরল নয়, জটিল। ফলে যে আশঙ্কা আপনি করছেন তার সম্পূর্ণ সুযোগ রয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই জানি, আপনারাও জানেন, যে বিভিন্ন রাজ্যে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক অথবা স্বনিযুক্ত যে মানুষেরা, চাচ্ছি ডাক্তার হোক বা বিভিন্ন ধরনের ব্যবসা হোক, তাদের উপরে ওই এনআরসি বা এনপিআর যা বলেন সেটা আরোপিত হচ্ছে এখন, আমরা জানি সেটা। তো আমি সেই জন্য সন্দেহ প্রকাশ করাতে কেউ কেউ ভাবতে পারেন যে এরকম
সন্দেহবাতিকতা আমার কেন? ফলে একটি ছোট্ট উদাহরণ আমি দিই। 2011 সালের সেন্সাস রিপোর্টে আমার বাড়িতে যিনি এলেন, তো তিনি আমি তাকে বললাম যে দেখি আপনি কি করেছেন। কাঞ্চনবাবু বলছিলেন কাগজ দেখাবার কথা নয়, তা আমি দেখলাম যে আমি বললাম পাতা আপনি নেবেন, আমি দেখব। তো আমি দেখলাম যে আমার পরিচিত যে পাড়া, আমি তার প্রত্যেকটা পরিবারকে চিনি, তাদের কারুরই জাতি সম্পর্কে যে জায়গায় টিক মারা দরকার সেখানে টিক মারা হয়নি। তাই বললাম এটা কি করেছেন আপনি? বললো এটা আমি পরে করে দেবো। আমরা পরে কি করবেন আপনি? আপনার তো ওই বাড়িতে বসে করার কথা। আপনি তাকে জিজ্ঞাসা করেছেন? আপনি জিজ্ঞাসা না করে আপনি আপনার মন মতো করে দেবেন? আপনি আমার সামনে বসে এখনই টিক মারুন। তো আমি আমার সামনে বসে তাকে টিক মারাই। এর আরেকটি পরিসংখ্যান আমি দেখে আমি অবাক হয়ে গেছিলাম, সেটা হচ্ছে সল্ট লেকে একটি বিশেষ কমিউনিটির, আমি জানি অন্তত 1000-এর বেশি মানুষ রয়েছেন, সেখানে মাত্র 11 জন সেই কমিউনিটির মানুষ নথিভুক্ত আছে। তার মানে এই লোকগুলো কোথায় গেল? তো এইভাবে কি জাতি গণনা হবে? আমার দুটি অভিজ্ঞতা থেকে আমি বললাম যে এই সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে। সেই জন্যই আমি বলেছি যে সতর্ক থাকুন, সাবধান থাকুন, সজাগ থাকুন। তারপরেও কারচুপি হতে পারে, কারণ পুরনো সেন্সাস রিপোর্টগুলোতে এটা আমরা ডক্টর অতুল বিশ্বাস বেছে নেই, তার একটা আর্টিকেলে তিনি এটা দেখিয়েছিলেন, উল্লেখ করে করে তথ্য উল্লেখ করে করে দেখিয়েছিলেন যে সেন্সাস রিপোর্টে কিভাবে কারচুপি করা হচ্ছে। একজন বিশেষ ব্যক্তি তিনি তার নিজস্ব জায়গায় বসে ক্ষমতার জোরে যে এটা হতে পারে না, এটা এই হবে বলে কলম চালিয়েছেন। পরবর্তীকালে ইংরেজ বাহাদুরের নজরে সেটা পড়ে, ব্রিটিশ আমলের কথা, এবং তিনি সেটাকে সংশোধন করেন। তো এটা এখন হবে না, এর তো কোনো মানে নেই। বিশেষত এই সময়তে আমরা জানি যে যে কেন্দ্রীয় সরকার তাদের বিশেষ বাহিনী আছে, হিন্দু বাহিনী, যারা বিশেষ ক্ষমতা রাখে গণনার ক্ষেত্রে এবং কাগজকে নতুনভাবে সাজিয়ে তোলার ক্ষেত্রে। তো সেই জন্যই আমি সংশয় প্রকাশ করেছি, অন্য কোনো কারণ নয়। এবং আপনি যেটা বলেছেন শেষ কথাটাই তাই, যে এটা যখন আবার করবে তখন আবার সেই জনগণনার সময় চাইতে পারে যে আপনার কি কি আছে, বাবার তো আছে, ঠাকুরদাদার কি আছে, এটা চাইবেই। এবারে যে জনগণনা যদি হয়, সেই জনগণনা একই সঙ্গে এনআরসি এনপিআর আপনি যেটা বলছেন সেটা হবে। এটা খুব মানে বড় প্রশ্ন যে আমরা বিযুক্ত করতে বলেছিলাম, কিন্তু অশ্বিনী বৈষ্ণব যেটুকুন বলেছে তার মধ্যে এই বিষয়টা নেই। আপনি খুব সুন্দরভাবে বলেছেন এবং কাঞ্চনদাও বলেছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে আমি নিজে নবগ্রাম বলে একটি দক্ষিণ 24 পরগনার সূর্যপুর থেকে খানিকটা ভেতরে নবগ্রাম বলে একটি গ্রামে মানে পরপর পরপর সেন্সাস গুলো মিলিয়ে দেখতে চাই। সেখানে দেখি 1981 সালের সেন্সাসে প্রায় আপনার 17% ওপরে শিডিউল কাস্ট রয়েছে, তারপরে রয়েছে আদিবাসীরা। পরবর্তীকালে 91-তে কিংবা 2001-এ যখন আমি 2001-এর থেকে ওখানে কাজ করছিলাম, ওখানে একটা কমিউনিটি সেন্টার গড়ে তুলেছিলাম আমি। তো সেই কমিউনিটি সেন্টারের জন্য আমাকে এতগুলো ওই প্রজেক্টটা লেখার জন্য এতগুলো কাজ করতে হয়েছিল। সেখানে গিয়ে দেখি যে 91 সাল 2001-এর সেন্সাসে শিডিউল কাস্ট কমিউনিটি নেই, জিরো। অবাক কাণ্ড, পুরো এতগুলো কমিউনিটি যেখানে 17%-এর উপরে তার উপস্থিতি, সেখানে জিরো হয়ে গেছে। কি এটা অগ্রগতি, এটাই বিকাশ এবং এটাই অগ্রগতি। কি কাণ্ড, কি কাণ্ড। তারপরে যখন সেন্সাস ভবনে মানে আমরা ডেপুটেশন দিতে যাই, বলছে ওরা ঠিক বলতে পারেনি ওরা কোন কমিউনিটির মানুষ। তুমি যে যে সমস্যা বললে তার সঙ্গে আমি আরেকটা যোগ করব, সেটা হচ্ছে ওই কিছু ভোট কর্মীর মতো কিছু গণনা কর্মীকে যদি শিখিয়ে পড়িয়ে মগজ ধোলাই করিয়ে এই কাজে নামানো হয়, তাহলে তারা জেনে বুঝে গন্ডগোল।
সেটাও সতর্ক থাকতে হবে, তাদের চিহ্নিত করতে। ওই আশঙ্কাই করছি। তো আমাদের যারা নিয়ার কাছাকাছি রয়েছে তাদেরকে সে ব্যাপারে সতর্ক করতেই হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যে কথাটা এক্সকিউজ দেখাচ্ছে, একটা ছুতো দেখাচ্ছে যে ওখানকার মানুষরা ঠিকঠাক বলতে পারছে না তার কি অবস্থা। আপনি বলছেন এটা আনন্দের কথা, অবশ্যই আমাদের দাবি মেনেছে, একটা সোশ্যাল ডেমোক্রেসির দিকে আমরা এগোতে পারবো যদি সত্যি হয়ে থাকে, এটা আনন্দের কথা। কিন্তু দুঃখের কথা এটাও, বাবা সাহেব 1916 সালে যে কথা যে আশঙ্কা করে গেছিলেন 2025 সালে বসে আমাদের এই জাত গণনা করতে হচ্ছে, এটা লজ্জারও কথা বটে। কিন্তু এই লজ্জা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, জাত ব্যবস্থাকে বললাম ইকুয়াল সিস্টেম, সোশ্যাল ইকুয়ালিটি এনে তারপর এটার নির্মূলনের ব্যবস্থা করতে হবে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যে এটা এর মধ্যে সত্যি সত্যি আপনার সেই কথা অনুযায়ী বলছি একেবারে প্রচলিত কথা ঘাপলা, সেই ঘাপলাটা এর মধ্যে ঢুকছে কিনা। তো যারা চাইছে সত্যি সত্যি ভারতবর্ষটা একটা শান্তির দেশ হবে, একটা ইকুয়াল মানে একটা সাম্যের দেশ হবে, একটা প্রবুদ্ধ ভারত হবে, তারা সবাই আসুন আমরা পাশে দাঁড়াই। এই জাত ব্যবস্থাটাকে সত্যি আমরা সরকারের কাছ থেকে আদায় করার চেষ্টা করি, আসুন যদি আমরা সত্যি সত্যি চাই এই জাত ব্যবস্থাকে নির্মূলন করতে। গত 2021 সাল থেকে এনআরসি বিরোধী যুক্ত মঞ্চ এবং জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক রাজ্যের অনেকগুলি সংগঠনকে একত্রিত করে এবং বিশিষ্ট জনদের নিয়ে একটি মঞ্চ গঠন করে এই আন্দোলন পশ্চিম বাংলায় চালিয়ে যায়। মঞ্চের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে দেশ জুড়ে জাতিভিত্তিক জনগণনার কথা দাবি করা হয় এবং জনগণনা ভবনে বিশেষ করে সল্ট লেকে ডেপুটেশন দেওয়া হয়। মঞ্চের পক্ষ থেকে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজ সংগঠক এবং অর্থনীতিবিদ ডক্টর প্রসেনজিৎ বসু। আমি প্রসেনজিৎ বসুর কাছ থেকে এই আন্দোলনের প্রেক্ষাপটটি একটু জেনে নিতে চাই। শরদিন্দা, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই যে এটা একটা খুব বড় জিত এবং আমাদের সকলের জিত, বিশেষত আমাদের দেশের যে কোটি কোটি সামাজিকভাবে নিপীড়িত বঞ্চিত যে মানুষ আছেন, দলিত, আদিবাসী, যারা অনগ্রসর, সেই মানুষের এটা একটা খুব বড় জিত হাসিল হয়েছে। প্রেক্ষাপটটা বলতে গেলে খুব ছোট করে সংক্ষিপ্ত করে যদি বলা যায়, আমরা জানি যে আমাদের দেশে ব্রিটিশ আমলে 1931 সালে যে জনগণনা হয়েছিল সেটি শেষ জাতিভিত্তিক জনগণনা। 40-এর দশকে এটা হয়নি। আর সংবিধান প্রণয়নের পরে যে স্বাধীন ভারতের জনগণনা এতকাল ধরে হয়ে এসছে, তাতে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জাতিভিত্তিক জনগণনা হয়, কিন্তু ফুল কাস্ট এনুমারেশন অর্থাৎ সমগ্র জনসংখ্যার যে জাতিভিত্তিক গণনা সেটা আজ অব্দি হয়নি। তার অনেক কারণ ছিল। সে সময় অনেকেই মনে করতেন যে সমগ্র দেশবাসীর যদি জাতি গণনা হয় সেক্ষেত্রে জাতি বিভাজন আরো বাড়বে ইত্যাদি, সুতরাং এটা না করার সিদ্ধান্ত হয়। কিন্তু পরিস্থিতির মধ্যে গত কয়েক দশকে অনেক বড় পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলো এক কথায় বলতে গেলে বিশেষত মন্ডল কমিশন আসার পরে, আমরা জানি যে মন্ডল কমিশন 1980 সালে তার রিপোর্ট জমা করে। 1990 সাল, 10 বছর লেগে যায় সেই রিপোর্টটা ইমপ্লিমেন্ট হতে, কিন্তু 1990 সালে ভিপি সিং এর সরকার সেই রিকমেন্ডেশনগুলো ইমপ্লিমেন্ট করার উদ্যোগ নেয়। সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়, কিন্তু সুপ্রিম কোর্টের ইন্দিরা সানি যে বিখ্যাত জাজমেন্ট, সেই জাজমেন্টে কাস্ট বেসড রিজার্ভেশনকে সুপ্রিম কোর্ট মান্যতা দেয়। কারণ ইন্দিরা সানি জাজমেন্টে কিন্তু ওই একটা মন্ডল কমিশনের রিপোর্টেও সেই কথার উল্লেখ ছিল যে 27% ওবিসি রিজার্ভেশন, তার কারণ 22% ইতিমধ্যেই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রিজার্ভেশন আছে। সুতরাং 50% নিচে থাকতে হবে, একটা 50% ঊর্ধ্বসীমা সুপ্রিম কোর্ট নির্ণয় করে দেয়। মন্ডল কমিশনও সেই ঊর্ধ্বসীমাটাকে মেনেই সে রিজার্ভেশন দেওয়ার কথা বলে। কিন্তু এই তারপর থেকে প্রতিটা রাজ্যেই ওবিসি রিজার্ভেশন চালু হয়েছে, আমাদের রাজ্যেও আছে, সমস্ত রাজ্যে আছে। তামিলনাড়ুতে আমরা জানি যে স্বাধীনতার আগে থেকেই সেখানে রিজার্ভেশন ছিল, সুতরাং সেখানে কিন্তু 50% ঊর্ধ্বসীমা কাজ করে না। তামিলনাড়ুর রিজার্ভেশন অনেক বেশি সেখানে। তো এখানে দীর্ঘদিন ধরেই এই বিষয়টা আসছে যে এই যে রিজার্ভেশন, প্রথমত এই রিজার্ভেশন দেওয়ার ফলে এত বছর তো হলো, মন্ডল কমিশনের পরে 30 বছর অতিক্রান্ত, তাহলে এই রিজার্ভেশনের
কতটা ফায়দা হলো বিভিন্ন যে দলিত, আদিবাসী এবং বিশেষত যারা অনগ্রসর, যাদেরকে মন্ডল কমিশনের সুপারিশের পরে রিজার্ভেশনের আওতায় আনা হয়েছিল, তার সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট বা রেজাল্টটা কি হয়েছে সেই পলিসি, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুই হচ্ছে যে যত রকমের সরকারি স্কিম আছে তার মধ্যে ওবিসিদের জন্য বিভিন্ন অ্যালোকেশন হচ্ছে, কিন্তু সেই অ্যালোকেশনের যে পার্সেন্টেজটা হচ্ছে সেটা এই 27%টাকে ভিত্তি করেই হচ্ছে। তো এই 27%টা তো জনসংখ্যার ভিত্তিতে নয়, এটা সুপ্রিম কোর্টের একটা 50% ঊর্ধ্ব সীমার থেকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের সংখ্যাটা বার করে একটা সংখ্যা বার করা হয়েছে। তো এই দাবি দীর্ঘদিন ধরেই উঠছে যে এই যদি আমি কাস্ট বেস রিজার্ভেশন মেনে নিই, বা কাস্ট বেস খালি রিজার্ভেশন নয়, বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন সোশ্যাল সেক্টর স্কিমে আপনার 100 দিনের কাজ থেকে আরম্ভ করে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত খাতে আমি একটা অ্যালোকেশন আমি করছি এবং আমি হিসেবও রাখছি যে ওবিসির দের জন্য কতখানি রিসোর্সেস অ্যালোকেটেড হচ্ছে, কিন্তু তার জনসংখ্যাটা আমি যদি না জানি তাহলে এইটার সামাজিক ন্যায় সুনিশ্চিত করার ক্ষেত্রে বা এই যে রিসোর্সেসের যে ডিস্ট্রিবিউশন বা পুনর্বন্টন, সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এটার বৈজ্ঞানিক ভিত্তিটা হচ্ছে না। এই নিয়ে অনেকদিন ধরেই দাবি ওঠে। 2011 সালে এই দাবি মেনে ইউপিএ সরকার কাস্ট সেন্সাস, আসলে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস তারা সার্ভে, মানে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস তারা করে, সেই তথ্য তাদের কাছে আসে, কিন্তু বিভিন্ন কারণে যে সেন্সাসটা ঠিক মতো করা হয়নি, তাই জন্য তার ডেটাটাকে রাখার মানে টেবুলেট করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, ক্লাসিফিকেশনে অসুবিধা হচ্ছে, এসব বলে ইউপিএ সরকারের সময় এটা পাবলিশ হয়নি। মোদী সরকার আসার পরে বহুবারে দাবি ওঠে যে এই তথ্য সামনে আনা হোক, সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা হয়, সুপ্রিম কোর্টও এই বিষয়ে সরকারকে বলতে বলে যে তার মতামত কি, কিন্তু সরকারকে মোদী সরকার প্রথম থেকেই এই কাস্ট সেন্সাসের বিষয়ে তারা অবস্থান নেয় যে এটা তারা করতে চায় না। বিজেপি থেকেই স্লোগান তোলা হয়েছিল, প্রধানমন্ত্রী স্লোগান তুলেছিলেন বিভিন্ন জনসভায়, এক হ্যায় তো সেফ হ্যায়, আবার ধমকি দিয়ে বলেছিলেন যে বাটোগে তো কাটোগে। তা হঠাৎ করে প্রধানমন্ত্রী নিজে তার ক্যাবিনেট মিনিস্ট্রিদের ডেকে মিটিং করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন কেন? হ্যাঁ, এটাই আমার মনে হয় যে এটাই সব থেকে প্রাসঙ্গিক বিষয়, কারণ 2021 সালের আপনি যদি মনে করেন তখন কোভিডের সময়, প্যান্ডেমিক, লকডাউন ইত্যাদি চলছে, সেই সময় জুলাই 2021-এ একটি সংসদে একটি প্রশ্নের উত্তরে লোকসভায় মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অর্থাৎ সামাজিক ন্যায়ের যে মন্ত্রক আছে, তারা লিখিত উত্তর দিয়ে বলে যে এর সাথে জনগণনার সাথে কাস্ট সেন্সাস করার কোনো অভিপ্রায় সরকারের নেই, এবং সেটা নীতিগত কারণে, অর্থাৎ নীতিগতভাবে এই সরকার কাস্ট সেন্সাসের বিরোধী। এই কথাটা তারা সংসদে লিখিত ভাবে তারা জানায় 2021-এর জুলাই মাসে। এরপরে আপনার নিশ্চয়ই স্মরণ আছে, কারণ আমরা একসাথেই সেই উদ্যোগ আমরা নিয়েছিলাম। পশ্চিমবঙ্গে আমরা যারা এই সামাজিক ন্যায় এবং অনগ্রসর দলিত, আদিবাসী, এই বহুজন মানুষের স্বার্থ নিয়ে যারা আমরা লড়াই আন্দোলন করি, আমরা সবাই মিলে একটা চিঠি দিই, এবং আমরা দুটো চিঠি দিই, একটা চিঠি দিই প্রধানমন্ত্রীকে এবং আরেকটা চিঠি দিই রাজ্যের মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ, তো সেই সেপ্টেম্বর মাসে আমরা প্রেস কনফারেন্সও করেছিলাম, তার সেই চিঠি, সেই প্রেস রিপোর্ট ইত্যাদি এগুলো সবই সমক্ষে আছে। যে কিছু বিশেষ সুবিধা হচ্ছে একটা শ্রেণীর মানুষ পাবেন যাদের ব্রাহ্মণ বলা হবে, এবং বাকিরা সেই থেকে বঞ্চিত হবে, তারা শিক্ষা পাবে না, তাদের অনেক অধিকার থাকবে না, সমান অধিকার থাকবে না। এগুলো আমাদের দেশ সংবিধান এগুলোকে শেষ করে দিয়েছে, সব মানুষ হচ্ছে সমান। আনটাচেবিলিটিকে আমাদের দেশের সংবিধানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোন রকমের অ্যাফার্মেটিভ অ্যাকশন, এই যে হিস্টোরিক্যাল ইনজাস্টিসটাকে কারেক্ট করার যে প্রক্রিয়া, যখনই এর উদ্যোগ হয়েছে তখনই তার বিরোধিতা হয়েছে। কিন্তু এই কথাটা আজকে প্রমাণিত যে ইতিহাসের যে চাকা, এই যে অশোক চক্রটা যে আছে আমাদের জাতীয় পতাকায়, সেই অশোক চক্রটা হচ্ছে প্রগতির চাকা,
সেই প্রগতির চাকা সামনের দিকেই হচ্ছে ঘুরবে। ইতিহাসের চাকা কখনো পুরনো পিছনে ঘোরানো যায় না, এবং এটা একটা বড় জিত। কিন্তু এই জিতটাকে বাস্তবে রূপায়িত করতে হবে, তার জন্য আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। যে এই নীতির সমর্থক, যে এই কাস্ট সেন্সাস চায়, আমরা এটা ধর্ম নির্বিশেষে, ভাষা নির্বিশেষে, রাজনীতি নির্বিশেষে সবাইকে আমাদের এক জায়গায় আসতে হবে যে সামাজিক ন্যায়ের স্বার্থে আমাদের সাংবিধানিক যে নীতি, সোশ্যাল জাস্টিস, তাকে প্রতিষ্ঠিত করার স্বার্থে এই আগামী সেন্সাস দ্রুত হবে এবং তার সাথে ফুল কাস্ট এনুমারেশন হবে। এটা আমাদের সকলের করা উচিত। সবাই মিলে আমরা সাধু সাধু